তো আমরা যারা মুভি লাভার তারা কিন্তু পছন্দের হিরোদের মুভি দেখে নির্বাচন করি যে সে বাস্তবে কেমন মানুষ হবে বা তার পার্সোনালিটি কেমন হবে। যদিও বাস্তবটা ভিন্ন হয়, তো বল্লমকন্ডা শ্রীনিবাস তার খুব বেশি মুভি হয়তো আপনারা দেখেননি, এই জন্য নাও চিনতে পারেন। বাট যারা দেখেছে, তাকে যারা চেনে বা তার প্রায় মুভিই দেখেছে, তারা আন্দাজ করতে পারবেন যে ছেলেটাকে দেখলেই কেমন জানি মনে হয় সে বাস্তবেই নম্র, ভদ্র আর চুপচাপ টাইপের একটা ছেলে। কি মনে হয় না? যাক, তারও একটা মুভি বের হয়েছে এই বছর, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মুভির কাহিনী, যে থিম বা মূল যে ব্যাপারটা তারা হাইলাইট করতে চেয়েছে, এটা ভালো ছিল, বাট প্রেজেন্টেশন প্রফেশনাল হয়নি, তাই ক্রিটিক্সরা পছন্দ করেনি। বাকি মুভির মাঝে আরও দু একজন পপুলার হিরো রয়েছে, পরিচিত অনেক সাইড ক্যারেক্টার রয়েছে যারা কখনো ভালো তো কখনো আবার একটু লাউড অ্যাক্টিং করেছে। মুভির কাহিনী সম্পূর্ণ করতে অনেক জটলা খুলতে হবে, তাই আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ড্রামার সঙ্গে অ্যাকশনকেও তারা হাইলাইট করেছে, ফাইট সিনগুলো বেশ ব্রুটাল করেছে। আর সাউথের মারামারি সিন কেমন হয় এতদিনে তো আপনারা অবশ্যই আন্দাজ করতে পেরেছেন। লজিক না থাক, বাট দেখতে ভালো লাগে নাকি? অনেকগুলো অ্যাকশন সিন রয়েছে। তো অ্যাক্টিং, ভিএফএক্স, সিজিআই এসব কেমন সে ব্যাপারে আপনাকে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট কাহিনীর দিকে ফোকাস দিলে মজা পাবেন। এমন কিউট আর হ্যান্ডসাম একটা হিরো যেহেতু রয়েছে, হিরোইন তো অবশ্যই থাকবে, আছে। তাদের চুলকানি হালকা পাতলা দেখানো হবে, কিন্তু কোনো ধরনের ভালগার, হট বা কিসিং সিন একদমই নেই। সো সবাই মিলে দেখতে পারবেন, নো প্রবলেম। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম ভাইরাবাম এর ব্যাপারে। মুভির শুরুতেই অন্ধ্রপ্রদেশের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মিনিস্টার ভেদুরপল্লিকে তার পিএ পূর্ব গোদাবরীর দেবীপুরমের ভারাহি মাতার মন্দিরের ব্যাপারে বলছে যে এটা বিশাল একটা মন্দির স্যার, মানুষ জাস্ট ভক্তি করতে মন্দিরে যায়, কিন্তু গ্রামের কেউ জানে না এই মন্দির তাদের জন্য কত বড় প্রসাদ রেখে গেছে। কি? মন্দিরের 75 একর জমি। রবীন্দ্র বর্মা নামে এক এনআরআই এসব সম্পদ বাপদাদার থেকে পেয়েছিল, পরে সে সব জমি মন্দিরে দান করে বিদেশে সেটেলড হয়ে যায়। এখন তার কোনো খোঁজ নেই। তার বংশের কিছু লোক গ্রামে জাস্ট নামের জমিদার হয়ে আছে, কিন্তু তাদের এখন তলা নেই। ওই জমি মন্দিরের বলে তারা কিছু করতে পারে না। বর্তমানে ওই জমির মূল্য কমসে কম 1000 কোটি টাকা স্যার। জমির মূল কাগজ মন্দিরের স্বর্ণ রাখার লকারে রাখা আছে। আপনি যদি কাগজগুলো পেয়ে যান, সব জমি আপনার হতে পারে। সব শুনে মিনিস্টার গুলগুলা হয়ে যায়। যে করে হোক সে জমি পেতে চায়। ক্যামেরা আবার মন্দির দেখিয়ে স্ক্রিনের আলো নিভিয়ে দিয়ে সিন 3 মাস পর শুরু করে পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসে। ইনিসিআই পার্থ ডিএসপির কাছে এলো। ডিএসপির কথা শুনে আমরা বুঝতে পারি সে জব থেকে রিজাইন দিতে চায়। ডিএসপি বলে, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি বলছো? 3 মাস হলো তোমায় ওখানে পোস্টিং করা হয়েছে, 10-15 বছর ধরে জবে আছো, হুট করে রিজাইন দিতে চাইছো কেন? না, এভাবে তোমার রিজাইন অ্যাকসেপ্ট করা হবে না। তুমি গিয়ে প্রপার রিজন লিখিত আকারে দাও, তারপর আমি ভাববো কি করা যাবে। এখন তুমি যেতে পারো, যাও। পার্থ বের হয়ে আসছে আর বলছে, আমি লাইফে অনেক জায়গায় কাজ করেছি, আমার সততার জন্য কোনো জায়গায় আমি বেশি দিন টিকতে পারিনি। এতে আমার পরিবারের অনেক প্রবলেম হয়, আমারও হয়, তবু আমি কখনো জব ছেড়ে দেওয়ার ভাবনা মাথায় আনিনি। কিন্তু এবার আমাকে যেখানে পাঠানো হয়েছিল সেখানকার পরিবেশ আমায় বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে। তো তার সঙ্গে কি এমন হয়েছিল যে সে এখন এসব বলছে, সেটা দেখাতে সিন 3 মাস পেছনে এনে মুভির মূল স্টোরি শুরু করে দেবীপুরম গ্রামে। যেদিন সিআই সাহেব গ্রামে ট্রান্সফার হয়ে আসে, কিছু লেবার ভাড়া করা হয় বাসার জিনিসপত্র নামাতে। তারা কাজ করছিল, একজনের থেকে ফুলের টপ পড়ে যায়, যেটা এসে পার্থের মেয়ের উপর পড়তো, কিন্তু শেষ মুহূর্তে একজন এসে পিঠ লাগিয়ে দেয়। অল্পের জন্য বাচ্চাটা বেঁচে যায়। এখানে এন্ট্রি করাই মুভির অন্যতম লিড ক্যারেক্টার বল্লমকন্ডা সাই শ্রীনিবাস অর্থাৎ সিনুর। কাজ শেষে সিআই সিনুকে একটু টাকা ধরিয়ে দিতে চাইলে সে বাড়তি টাকা না নিয়েই চলে যায়। সিআই তার সহকারীকে জিজ্ঞায়, কে এই ছেলে? সে বলে, স্যার, জগপতির ডান হাত। সিআই এর কল আসে, ওপর থেকে ডিএসপি বলে, তোমার ওখানে জগপতি ও ভারদার পুরো ডিটেলস আমাকে জানাও। স্যার, কি পারপাসে? সে ফোন ততক্ষণে কেটে দিয়েছে। তার সহকারীকে জিজ্ঞায়, ভারদা আর এই জগপতিটা কে? সে বলে, স্যার, ভারদা আর জগপতি গ্রামের শান, গ্রামের সব থেকে শক্তিশালী 2 ব্যক্তি। তারা দুজন আলাদা মায়ের কিন্তু নিজের ভাইয়ের মতো। তাদের বন্ধুত্বে একে অপরের জন্য জান দিতেও পারবে, কারণ নিতেও পারবে এমন। তাদের দুজনের বাবাদের মাঝেও এই বন্ধুত্ব ছিল। ভারদার ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে, অনেকগুলো ট্রাক, গরু রয়েছে। তো কে সে ভারদা দেখাতে এন্ট্রি করায় নারা রোহিত অর্থাৎ ভারদার। মারামারি দিয়ে এন্ট্রি করাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে সে ছোট কোনো ক্যারেক্টার না। বুঝতে পেরেছেন? অন্য যে নাম বারবার শুনছিলেন জগপতি, তাকে দেখবেন না, কিছু লোকদেরকেও বন্দি বানিয়ে রেখেছে। তারা বলছে, তোর খবর আছে, জগপতি এলে সে তোকে ছাড়বে না। সে বলে, আমি তো তার অপেক্ষাতে আছি বে। ব্যাস, পেছনে তার লোক হাওয়া মে উড়তা যায়। এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক লিড ক্যারেক্টার মাঞ্চু মানুষ অর্থাৎ জগপতির। তো জগপতির বাপদাদারা পূর্বে জমিদার ছিল, একসময় তাদের অনেক সম্পদ ছিল, কিন্তু এখন কিছু নেই, নাম আর বংশ ছাড়া। এখন তো দিন যাওয়া কঠিন। এই ইট ভাটা জগপতির, এখান থেকে যেটুকু আসে সেটা দিয়েই চলতে হয়। সবাইকে মেরে মুরে তার লোকদের বাঁচায়। তো পুরো এলাকাকে নিজেদের কাঁধে ধরে রেখেছে এই 2 বন্ধু। ইনি মিসেস নাগারা থানাম্মা, সবাই দাদিমা বলে ডাকে। জগপতির দাদি, এই মন্দিরের ট্রাস্টি।
ভালোবাসার বন্ধনে তিনিই সবাইকে বেঁধে রেখেছে। তার নজরদারিতেই প্রতি বছর অনুষ্ঠানের দিন মন্দিরের সব গহনা লকার থেকে নিরাপদে আনা হয়, যার মূল ভূমিকায় থাকে জগপতি ও ভারদা। জগপতি আর ভারদা ছিল সামনের ফেস, তাদের পেছনে একজন ছায়ার মতো থাকে, সেটা হলো সিনু। সিনু এদের আপন কেউ না, বাবা মা মারা যাওয়ার পর এখানে সেখানে ঘুরতে ঘুরতে এই এলাকাতে আসে। সিনুর প্রবলেম হলো মাঝে মাঝে তার উপর মাথা ভর করে। একদিন জগপতিকে কুকুর তাড়া করেছিল, সিনু তাকে বাঁচায়। তারপর থেকে জগপতি সিনুকে তাদের মাঝে সামিল করে নেয়। দাদিমাও সিনুকে তার নাতির মতো আদর করে কাছে টেনে নেয়, বুঝতেই দেয় না সে এতিম। সিনু মিশে যায়। তারপর থেকে জগপতির ছায়া হয়ে সে সব সময় সিনুর পিছে থাকে। পরিবার বলতে ভারদার বউ আর 2টা বাচ্চা রয়েছে। ভারদা জগপতির পর যদি কাউকে ভালোবাসে তার বউ পূর্ণিমাকে। পূর্ণিমা ও শিক্ষিত আর সংসারী একটা মেয়ে। জগপতির পরিবারে তার দাদি আর নীলিমা ছাড়া কেউ নেই। নীলিমার 2টা স্বপ্ন, এক জগপতি যেন তার জমিদারিত্ব ফিরে পায়, মানে এখন তো নামে জমিদার, টাকা পয়সা নেই, সে যে কোনোভাবে যেন অনেক টাকা পয়সার মালিক হয়। আর দ্বিতীয় স্বপ্ন তাদের বাচ্চা। না জানি কি প্রবলেমে তাদের বাচ্চা হচ্ছে না, এর জন্য সে অনেক মান্যত করে কিন্তু কিছু হচ্ছে না। হবে, একটু সময় হয়তো লাগবে। তো সবাই মিলে কিভাবে তারা হাসি খুশি থাকে সেখাতে একটা মিউজিক দিয়ে নাচা গানা দেখানো হয়। তো গান শেষে সিন জগপতির শুরু হয়। ভারদা তার কাছে আসে। পাশে রঘু নামের একটা ছেলে হিসেব বুঝিয়ে দিচ্ছে জগপতিকে। ভারদা বলে, ও বাক্যা উঠিয়ে মদ খেয়ে তোকে ভুলভাল হিসেব দেখায়, ওকে তুই কাজে রেখেছিস কেন? রঘু ভারদাকে একটু ছোট করে কথা বলে দেখে জগপতি থাপ্পড় মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। বন্ধুকে কতটা ভালোবাসে। একদিন কিসের যেন পূজার অনুষ্ঠান ছিল, সবাই হাজির আছে। ও হ্যাঁ, ইনি জগপতি শ্বশুর, মানে নীলিমার বাবা। সবাই আছে কিন্তু পূজা শুরু করছে না, কারণ ভারদা এখনো আসে। শ্বশুর বলে, এটা কোনো কথা হলো? মুহূর্ত চলে যাচ্ছে। জগপতির কথা সে না অব্দি পুজো হবে না। বন্ধুকে এতটা গুরুত্ব দিচ্ছে বলে নীলিমা ফিসফিস করে তার বাবাকে বলছে, হয়েছে থাক, যে নিজের পরিবারের থেকে বন্ধুর কথা বেশি ভাবে তাকে বলে কি হবে? জানি না কতদিন চলবে এসব। তার এমনভাবে কথা বলাতে আমরা এটা তো বুঝতে পারি নীলিমা আসলে ভারদা বা তার পরিবারকে এতটা পছন্দ করে না, বা একটু জেলাস। কিছুক্ষণ পর ভারদার পরিবার আসে, তখন আবার দেখি সে হাসি মুখেই তাদের সামনে যায়। তো এই হলো তাদের বন্ধুত্ব। সিআই এতক্ষণ ধরে তাদের ব্যাপারে এসব শুনছিল। যাক, সবারই তো বউ গার্লফ্রেন্ড দেখলেন, সিনুর পার্টিকে দেখবেন না? তো এই যে ম্যাডামকে দেখছেন, আদিতি শঙ্কর অর্থাৎ ভ্যানেলা ভাইকে খুব পছন্দ করে, তার সঙ্গে লাইন মারার চেষ্টা করে, কিন্তু ভাই একটু দূরে থাকার চেষ্টা করে। সেও পছন্দ করে কিন্তু বুঝায় না। সিআই দূর থেকে সব দেখছে। আপনাদের মতো সিআই এর মাথাতেও ঘুরছে যে সিনু জগপতির ডান হাত, তাহলে সে এই হোটেলে কাজ করছে কেন? সিআই সে ব্যাপারে তথ্য নিতে শুরু করে। আর আমাদের দেখানো হয় যে গজপতির শালা পুলি রবীন্দ্রা এক মুসলিম মেয়ে সাথীর সঙ্গে প্রেম করে তাকে প্রেগনেন্ট বানিয়ে দেয়। যখন সাথী বিয়ের ব্যাপারে রবীন্দ্রাকে বলে, রবীন্দ্রা অ্যাবর্শন করাতে বলে। এখন সে বিয়ে করতে পারবে না, বাড়িতে মানাতে হবে আগে, এসব আবল তাবল বলে তাকে রাজি করায়। সাথে সেখান থেকে যেতে লাগে, ভ্যানেলা সামনে পড়ে। সে সব শুনে ফেলেছে। ভ্যানেলা বলে রবীন্দ্রকে ভরসা না করতে, সবকিছু জগপতিকে জানাতে। তার কথা কে শুনবে? ভ্যানেলা বলে, ঠিক আছে, আমি দেখছি। পরের দিন সিনুর সঙ্গে দেখা হলে সে তাকে একটা জায়গায় দেখা করতে বলে। সিনু পূর্ণিমাকে সে ব্যাপারে বললে সে বলে, আরে বোকা, ও তোকে পছন্দ করে, মনের কথা বলতেই ডেকেছে, তুই যা। পরের দিন সিনু সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। একটু পর ভ্যানেলা আসে। সিনু মনে করে সে তাকে আই লাভ ইউ বা বিয়ের ব্যাপারে কথা বলবে, কিন্তু সাথে আসে। ও কেন? ভ্যানেলা বলে, আরে ওর ব্যাপারে কথা বলতে তো ডেকেছি। সিনু বুঝতে পারে না। ভ্যানেলা বলে, ও প্রেগনেন্ট। বাকিটা না শুনে সিনু তার উপর একটু রাগারাগি করে। মনের দুঃখে সাথী কূপের মাঝে সাঁতার কাটতে যায়। তাকে বাঁচাতে সিনুও লাভ দেয় আর সিন কাট করে হসপিটালে আসে। সাথী সাঁতার জানে, সিনু জানে না, তাই সে পানি খেয়েছে। ভারদা আর ভাবি আসে, কিরে এসব কি? সাথীর বাপ কান্না শুরু করে, ভাই আমার মেয়ে। ভারদা তাকে বাইরে নিয়ে যায় কথা বলতে। পুলিশ রিপোর্ট লিখতে আসে আর এখানে এন্ট্রি হয় বসের, যদিও তার কোনো প্রয়োজন আমার এখানে মনে হয়নি মুভিতে। তারপরেও নিয়েছে তারা। তার কথার কমেডি চলছে। গজপতি আর নীলিমা আসে। গজপতি জানতে চায় কি হয়েছে। সিনু বলে, তোমার শালা রবীন্দ্র ওকে ভালোবাসার লোভ দেখিয়ে আগাম করেছে। ও যখন বিয়ের কথা বলেছে, রবীন্দ্র বাচ্চা ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এসব বলতে ভ্যানেলা আমায় ডাকে। আমি ওর উপর একটু রেগে যাই, তাই ও কূপের পানি খেতে লাভ দেয়। এখন ওর পেটে তোমার শালার বাচ্চা ভাই। শুনে তো নীলিমা হা। গজপতি কি করবে? ভারদার সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করে। ভারদা বলে, মেয়ে তো আমাদের ধর্মের না। গজপতির কথা, প্রেম করার সময় তো সে এটা দেখেনি, তাহলে এখন কেন দেখতে হবে? তার শ্বশুরকে বলে তাদের বিয়ে দিতে। অবভিয়াসলি সে রাজি হবে না। গজপতি বলে, এই বিয়ে হতেই হবে। লোকজন গজপতির দিকে আঙুল তুলবে এটা নিয়ে, এটা তো হতে পারে না। সে জোর করে বিয়ের ব্যবস্থা করে। বিয়ে তো হচ্ছে, সবাই খুশি, কিন্তু নীলিমা আর তার বাবা খুশি না। মানে তারা তো চায়নি বিয়েটা হোক। বিয়ের রাতে ভ্যানেলা বিষ্ণুকে তার মনের কথা বলে, মানে তাদের রাস্তাও ক্লিয়ার হয়ে গেল। এর 2 দিন পর সবাই বাজারে ছিল। গজপতির শ্বশুর মদ খেয়ে ভারদার কাছে এসে আজে বাজে কথা বলতে থাকে। ভারদা বলে, শ্বশুরজি আপনার মাথা ঠিক নেই, বাসায় চলুন, সেখানে গিয়ে কথা হবে। না, সে তাকে টাইমও দিচ্ছে না। সিনু দৌড়ে এসে কাউকে থামানোর চেষ্টা করে। সে সিনুর উপরও রেগে যায়। কিছুক্ষণ পর গজপতি এসে তাকে বাড়ি যেতে বলে, চলুন বাসায় গিয়ে কথা বলি। না, সে তার কথাও শোনে না, উল্টো গজপতিকে দোষারোপ করতে থাকে যে সেই সবকিছুর জন্য দায়ী। বলে তাকে মারতে যাবে, উল্টো ঠাস করে শব্দ হয়ে তার বোতল পড়া, সে গাল ধরা। কি হলো? ভারদা মারেনি, গজপতিও মারেনি, কে মারলো? সিনু।
মানে সে গাজিপতির উপর যে হাত উড়ানোর চেষ্টা করেছিল এই জন্য সিনুই তাকে মেরে দিয়েছে। এটা তো ঠিক হলো না। গাজিপতি সিনুকে ধরে, তার মেয়ে আমার কাছে, তুই জানিস না নীলিমা আমার কে হয়? তো সে যদি নীলিমার বাপ হয় তাহলে আমারও তো হলো না, তুই এটা কি করলি? আমার খুব রাগ উঠেছে, এখন তুই আমার চোখের সামনে থেকে চলে যা। সিনু বের হয়ে যায়, আর এই যে এলো তারপর থেকেই সে এখানে সেখানে কাজ করে এইভাবে চলছে। এই জন্যই সিনু গজপতির ডান হাত হওয়া সত্ত্বেও বাইরে অভিমান চলছে আর কি। সিআইয়ের কাছে ফোন আসে তার সিনিয়র অফিসার ডিএসপির, বলে মিনিস্টার ও তার শালা তোমার সঙ্গে দেখা করতে কাল অমুক জায়গায় আসছে, তুমি গিয়ে দেখা করো আর তারা যা বলে সেই অনুযায়ী কাজ করো। জি স্যার। পরের দিন গ্রাম থেকে বাইরে একটা জায়গায় এমন স্টাইলে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার অজয় বস অর্থাৎ নাগরাজু আর মিনিস্টার সম্পর্কে সারা দুলে ভাই। একসময় নাগরাজুর দাদা এই মন্দিরের ট্রাস্টি ছিল, পরে সে মারা গেলে মন্দিরের সঙ্গে তাদের সম্পর্ক কেটে যায়। নাগরাজুর বাবা থিয়েটার চালাতো, এখন নাগরাজু সেখানে 2 নম্বরে বিজনেস করে, মানে সব বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট ডুপ্লিকেট করে। সিআই সেখানে আসে, মিনিস্টার বলে তার সারার জন্য তার কিছু কাজ করে দিতে হবে সময় মতো। সিআই প্রথমে রাজি হয় না। মিনিস্টার তার মেয়ের ব্যাপারে বলে যে বিয়ের অনেক বছর পর তোমার মেয়ে হয়েছে, ওকে একটু ভালো করে লালন পালন করবা না, আমাদের কাজ করে দাও, তোমাকে আমরা প্রসাদ দেবো। খানিকটা ধমকি টমকি দিয়ে তাকেও তাদের প্ল্যানের মাঝে সামিল করে নেয়। সিআই চলে গেলে মিনিস্টার শালাকে বলে পুলিশের ঝামেলা তো মিটে গেল, এখন তোর কাজ হলো জমির কাগজ হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করা, যেটা লকারে রয়েছে। লকার খোলার অনুমতি শুধু ট্রাস্টির রয়েছে, তার মানে এখন তোকে মন্দিরের ট্রাস্টি হতে হবে। নাক বলে জিজাজি ওই বুড়ি বেঁচে থাকতে তো এটা হবে না। মিনিস্টার শয়তানি হাসি দিয়ে বলে তাহলে বুড়িকে একটু স্বর্গের দিদার করতে পাঠিয়ে দে। বলাও শেষ, এই 2 দিন পরে আমরা যা দেখি হুঁশ উড়ে যায়, মানে দাদি মারা গেছে। সবার কাছে দাদি ছিল ভালোবাসার মানুষ, বিশেষ করে সিনুর। সে তাকে কিভাবে আদর করেছিল মনে পড়তে থাকে। হুট করে সে মারা যাবে কেউ ভাবতেই পারেনি, বাট মৃত্যু এমনই হুট করে চলে আসে, সবার কষ্ট লাগে। শেষ কাজ হওয়ার পর মন্দিরে মিটিং বসানো হয়, ট্রাস্টি কে হবে। গ্রামবাসীর পক্ষ থেকে গাজপতিকে বাছাই করা হয়, সবাই রাজি গাজপতি ট্রাস্টি হোক। নীলিমা বেশ খুশি, বাট তাতে বাধা দিতে চলে আসে নাগরাজ। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এটা কি রাজতন্ত্র নাকি? এ নাগরাজ, এখানে ঝামেলা করিস না, যা। কিসের ঝামেলা? মন্দিরের ট্রাস্টি নির্ধারণে অংশ নেওয়া, মতামত জানানো সবার অধিকার, তোমরা একাকী সিদ্ধান্ত নিলে হবে? মুরব্বীরা বলে তারা গাজপতিকে বাছাই করেছে, সে সেটা মানে না। তার কথা তার দাদি ছিল এর আগে, এখন সে, এটা তো হলো না। আচ্ছা তাহলে কি করতে হবে? কম্পিটিশন হবে তার আর গাজপতির মাঝে। সিনু বলে আবে অর্ধেক সিদ্ধ করা ডিমের ভিতরের থেকে গলে পড়া কুসুম, তোর সঙ্গে ভোট করতে ভাইকে মাঠে নামতে হবে কেন? সে একটা ভিখারিকে দাঁড় করালে তো তুই তার সঙ্গে জিততে পারবি না। কথাটা সবার এত ভালো লাগে যে সবাই তার দিকে চেয়ে থাকে। সবার চেয়ে থাকা দিকে সিনু বলে ভাইয়া, মানে সিনুকে তারা ট্রাস্টি হিসেবে নাগরাজের বিরুদ্ধে দাঁড় করাবে, এটাই ফাইনাল হয়। পরে শালা এসে জগপতির মাথায় উল্টো পাল্টা ঢোকানোর চেষ্টা করে। নীলিমার ইশারা দেখে মনে হচ্ছিল সেই এর পিছে রয়েছে, বাট গাজপতি তাদের কথায় কান দেয় না। ভোটের কার্যক্রম শুরু হয়, নাগরাজু গিয়ে তার নাম নমিনেট করে। তারপর সিনু ভারদা পূর্ণিমা আর তার ছেলের সঙ্গে আসে। পূর্ণিমা আবার সিনুকে ভাইয়ের মতো ভালোবাসে, মানে তাকে ভাই বানিয়েছে। ভারদার ছেলে সিনুকে একেবারে নিজের মামাই মনে করে। মামা সাইন করো, আমরা জিতে গেছি, নাও। সিনু সাইন করে। ভোটে জিততে নাগরাজ ভারদাকে ডেকে নেয়, কারণ সে আর ভারদা একই জাতের। নাগরাজ ভারদাকে জাতের বাহানা দিয়ে তার সঙ্গে মিলে যেতে বলে। ভারদা বলে আমি তোর সঙ্গে মিলে যাব, বিনিময়ে আমি কি পাবো সেটা বল। এই কথা নাগরাজের মন খুশ করে দেয়। আরে এই না হলে আমরা জাত ভাই, ঠিক আছে, মন্দিরে যত সোনা আছে 2 ভাগ করে 1 ভাগ তোর। ভারদা বলে বুঝতে পেরেছি। কিরে সব ক্লিয়ারলি এসেছে তো? মানে এসব লাইভ ভিডিও দেখানো হচ্ছিল এখানে গ্রামের সবাইকে। ভারদা বলে হ্যাঁ আল্লাহ মন্দির পোতে, থিয়েটার ছেড়ে তুই যখন মন্দিরে এসেছিলি তখনই আমি বুঝে গেছিলাম তোর কোনো মতলব আছে। গ্রামের মানুষদের বলে তোমরা কি আর এমন মানুষকে মন্দিরের ট্রাস্টি বানাবে? এরা কি আর তাই রাজি হবে? ব্যাস এই এক চাল বিপুল ভোটে সিনুকে মন্দিরের ট্রাস্টি বানিয়ে দেয়। জিতের খুশি মানানো হয়ে গেলে মন্দিরের চাবি গজপতি ভারদার হাতে তুলে দেয়। তারপর বাসায় এসে দেখে তার বউ ঢং করছে। গজপতি গিয়ে তাকে থামায়, আরে কি করছো? নীলিমা কাঁদতে কাঁদতে বলে বেঁচে থেকে আর কি করবো, জমিদারি দেখেই বাড়িতে এসেছিলাম, তোমাকে ভালোবেসে তোমার খুশি দেখে এসেছি, এখন তোমার খুশি হয়ে গেছে, জমিদারিও গেছে, শেষ সম্বল মন্দিরের চাবিটা সেটাও ভারদার হাতে তুলে দিলে, আমি বেঁচে থেকে কি করবো? গজপতি তাকে শান্ত করার ট্রাই করে। নীলিমা বলে তুমি কথা দাও তোমার পাওয়ার ফিরে আনবে। আরে মহিলা হিরো আলম, তোর সমস্যা তো টাকা পয়সায় না, তোর সমস্যা অন্যের সুখ সহ্য করতে পারছিস না, এটা তো ঠিক না। যাক, এর 2 দিন পর মন্দিরের স্বর্ণ চেক করার জন্য খোলা হয়। পুলিশের সামনে স্বর্ণকার দিয়ে স্বর্ণ চেক করা হয়, এটা মাঝে মাঝে করা হয়, সেটাই করা হচ্ছে। ওদিক থেকে গজপতি আর সিনু ভারদাকে ফোন দিচ্ছে, সে লক্ষ্য করছে না, কারণ এদিকে আকাম হয়ে গেছে। কি আকাম? মন্দিরের সোনা নাকি সবগুলো নকল, কেউ পাল্টে ফেলেছে। গজপতি আসে, আরে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরছিস না কেন? চল বাইরে চল, তোর সঙ্গে একটু কথা আছে। ভারদা রেগে যাচ্ছে, আরে সোনা পরিবর্তন হলো কি করে? যে লোকের দায়িত্বে স্বর্ণ থাকতো সে কিছু বলছে না। গজপতি ভারদাকে বাইরে নিয়ে এসে বলে, শোন সোনা, আমি পরিবর্তন করেছি। কি? সেদিন যে তুফান এসেছিল না, তাতে আমার সবগুলো ইট নষ্ট হয়ে যায়, আমি খুব টানা পড়ার মাঝে পড়ি, তাই সোনা বন্ধক রেখে টাকাগুলো আমি নিই, সময় ঠিক হলে সব ফেরত এনে রেখে দিব। মাঝখানে দাদি মরে আরো হাত ফাঁকা হয়ে গেছে,
ভারদা বলে এসব করেছিস একবার তো আমায় বলতে পারতি। যাক এখন কি করার, পূজারীকে চাপ দিলে তো সে গজপতির নাম বলে দিবে। সিনু বলে ভাই তাহলে আমি স্বীকার করে জেলে যাই, তোমরা আমায় পরে ছাড়িয়ে এনো। ভারদা নিষেধ করে না, এমনটা করলে মানুষ ট্রাস্টির উপর ভরসা হারিয়ে ফেলবে। একটু ভেবে ভারদা বলে গজপতি তুই ওদের সঙ্গে থানায় যা, বাকিটা আমি দেখছি। গজপতির ইগোতে লাগে, সে থানায় যাবে, সে একজন জমিদার, তাও আবার এমন মামলায়, কিন্তু উপায় তো নেই। পরে ভারদা জমির কাগজ এনে পুলিশকে দিয়ে বলে এটা আপাতত রাখুন, কোনো এফআইআর লিখতে হবে না, আমরা শোনা আইনে জমির কাগজ নিয়ে যাব। সেসব নিয়ে কথা হচ্ছে, নাগরাজ আর রবীন্দ্র আসে। আরে স্যার কিসের জন্য তাকে এখানে ধরে এনেছেন? এই নিন আপনার সোনা, দাদিমা এগুলো পলিশ করতে পাঠিয়েছিল, এরা কেউ জানেই না, কারো জমির কাগজ লাগবে না। নাগরাজ এত বড় হেল্প করলো, নীলিমা গজপতিকে খোঁচা দিয়ে সেটা বুঝায়। গজপতি সেখান থেকে চলে যায়। এরা বুঝতে পারছে না কি হচ্ছে। পূর্ণিমা নীলিমাকে জিগাই স্বর্ণ পলিশ করতে দিয়েছিল, এটা তোমরা জানতে না? আগেই বলতে, তাহলে খামোকা থানায় এসে এত ঝামেলা করা লাগতো না। পূর্ণিমা ভালো মনে বলে, নীলিমা বাঁকা করে নেয়, তোমরা ভালো আর আমরা 2 নাম্বার, এটা সেটা অনেক কিছু বলে সে চলে যায়। এরা তো বোকা সেজে গেল। যাক, রাতে গজপতি নাগরাজকে নিয়ে বসে, তার উপকার সে কেন করলো, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে, কি জানতে চায়। নাগরাজ বলে মন্দিরের লকারে যে জমির কাগজ আছে আমার সেটা চাই। তোর দাদার দাদা এসব জমি মন্দিরকে দান করেছে, কিন্তু তোর ভাগ্য ভালো সে কোথাও মন্দির উল্লেখ করেনি বা লিখে দেয়নি। জাস্ট লকার থেকে অরিজিনাল কাগজটা এনে আমায় দিবি, বিনিময়ে 40 কোটি পাবি। এত টাকার অ্যামাউন্ট শুনে কে ঠিক থাকবে? গজপতি বলে এটা তো ভারদা হতে দিবে না। নাগরাজ যেই বলে তাহলে ওকে রাস্তা থেকে সরিয়ে দিই। গজপতি রেখে যাই, খবরদার এমন চিন্তা মাথায় আনবি না, তোদের কাগজ লাগবে আমি এনে দিব, ওর যেন কিছু না হয়, ওকে? দেখেছেন টাকার অ্যামাউন্ট শুনে নীলিমাও খুশি। টাকা টাকাই সব কাকা। সিনু জাস্ট অবাক হচ্ছে গজপতির কথা শুনে। যাক, সে রাজি হয়েছে, তাহলে প্ল্যান কি? গজপতি বলে কয়েকদিন পর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান, ওই দিন লকার থেকে গহনা বের করে আনা হবে। ট্রাস্টি হিসেবে সিনু যাবে লকার খুলতে, সে ভিডিও কলে তোকে দেখাবে কোন কাগজটা তোর লাগবে। সেই কাগজটা সিনু স্বর্ণের বক্সের মাঝে নিয়ে নিবে। মাঝ রাস্তায় তোর লোকরা ছিনতাই করবে, সঙ্গে যে পুলিশ সিকিউরিটি থাকবে তারা হতে হবে তোরই লোক, তাদের তোকে ম্যানেজ করতে হবে। ছিনতাইটা এমনভাবে হতে হবে যেন সবাই মনে করে স্বর্ণ চুরির জন্য কেউ চুরি করেছে। বাকি থাকলো ভারদা, ওকে আমি দেখে নেব। ওকে, সিন কাট করে অনুষ্ঠানের দিনে নিয়ে আসে। ভারদার কাছে ফোন আসে তার একটা লোকের, যে মন্দিরের ভিতরে যে ফুল দেওয়া সেটা নাকি পাওয়া যাচ্ছে না, দোকানদার তাকে ছাড়া দিবে না, তাকে আসতে হবে। ভারদা বলে ঠিক আছে আমি আসছি। ফোন কেটে দিলে আমরা দেখি তাকে দিয়ে ফোনটা আসলে করানো হয়েছে। ভারদা সেখানে যাচ্ছিল, আরেকটা ফোন করে এক পুলিশ বলে স্যার এত এত নাম্বারের লরি কি আপনার? জি। অন্য গাড়ির সঙ্গে বেঁধে স্পটে পড়ে আছে, থানায় আসুন। মানে এইসব জায়গাপাতি করাচ্ছে যাতে ভারদা এদিকে ব্যস্ত থাকে। ঠিক আছে, প্ল্যান মতো সিনু ব্যাংকে গেছে। লকারের চাবি নিয়ে কর্মচারীর সঙ্গে যেতেই এখানে ভারদার সঙ্গে দেখা। সিনু তো ভারদা এখানে কেন? ভারদা জিগাই কিরে আমায় না জেনেই ব্যাংকে এলি যে? সিনু বলে ভাই তুমি ব্যস্ত ছিলে তাই বিরক্ত করতে চাইনি। ভারদার হয়তো সন্দেহ হতো, বাট সিনু দেখে হয় না, কারণ সে তো 2 নাম্বারই করবে না। তো ভারদা এখানে কি করে? তার তো থানায় থাকার কথা, তো ওখানে সে গেছিল, কিন্তু ওখানে তার বউকে রেখে এসেছে, কারণ গাড়িগুলো তার বইয়ের নামে ছিল। শিক্ষিত বউ হলে কত ফায়দা। যাক, লকার রুমে ভারদা না গিয়ে সিনুকেই পাঠায়। সে লকারের দরজার আড়ালে নাগরাজকে ফোন দিয়ে দেখায় কোন কাগজ। নাগরাজ বলে দেয় ওইটা। স্বর্ণের বক্সের মাঝে সিনু ওইটা নিয়ে নেয়। বক্স নিয়ে বের হচ্ছে, নাগরাজের লোক তাদের ফলো করছিল। নাগরাজকে জানায় ভারদা এখানে। বক্স গাড়িতে উঠানো হয়, সঙ্গে পুলিশও রয়েছে। নাগরাজ গজপতিকে ফোন দিয়ে জানায় ভারদা ব্যাংকে রয়েছে। গজপতির মাথা খারাপ হয়ে যায়, সে কি করে গেল ওখানে। গজপতি প্ল্যান ক্যান্সেল করতে বলে, কারণ ভারদা যেখানে উপস্থিত সেখানে কোনো ঝামেলা করা যাবে না। নাগরাজ এই খবর মিনিস্টারকে দিলে সেও রেগে যায় যে এত খরচ করে প্ল্যান বানানো হয়েছে, এমন সুন্দর প্ল্যান এই সুযোগ আর পাওয়া যাবে না, এর জন্য আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তোরা প্ল্যান মতো এগিয়ে যা, গজপতিকে কিছু বলতে হবে না। পুজোর অনুষ্ঠান শুরু হয়, যেহেতু প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে এই জন্য গজপতিও রিল্যাক্স রয়েছে। বক্সও চলে আসে, সামনে রেখে খুলে দিলে কাগজের পটাটা দেখে ভারদা একটু অবাক হয় যে এটা এর মাঝে কি করছে, কিন্তু সিনু তার দিকে তাকাই না। যাক, সবাই পূজার দিকে ধ্যান দেয়। ভিড়ের মাঝে পটাকা ছুঁড়ে মেরে সবার ধ্যান পাল্টে দেয় নাগরাজ। লোকজন ভাগদৌড় শুরু করে, তাদের বাঁচাতে এরা যে যার মতো হেল্প করতে লাগে। এই ফাঁকে একজন মালটা নিয়ে দৌড় দেয়, ভারদা তার পিছু নেয়। তারপর শুরু হয় মারামারি। প্রথমে ভারদা সবাইকে থামানোর চেষ্টা করে, পরে সিনু আসে। যখন দুজনেই ফেসে যায়, আবুল আসে। 3 জন মিলাই মারছে। একসময় কিছু রং এসে সিনুর কপালে লাগে, আর তার মাঝে দেবী ভর করে, যেমনটা তার সঙ্গে হতো আগে। সে তার মতো নাচতেছে, এদিকে এরা মারামারি করে যাচ্ছে। একসময় গজপতিও ধরা পড়ে, ভারদা তো আটকে আছেই। পিছন থেকে নীলিমার ভাই রবীন্দ্র ভারদাকে মারতে আসে। গজপতি দেখছে বাট কিছু করতে পারছে না। এই তাকে চোটটা মারতে যাবে, উপর থেকে সিনু হা করে এসে এক চোট। রবীন্দ্রের হাতই আলাদা। ব্যাস, সবাই শান্ত, সব শান্ত। স্ক্রিনের আলো নিভে গিয়ে পরে সিনে দেখি সিনু থানায়, রবীন্দ্র হসপিটালে। তার ভাইকে মেরেছে বলে নীলিমা আর তার বাবা আজে বাজে কথা বলছে ভারদা আর সিনুকে নিয়ে। গজপতি রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। ভারদা থানায় এসে সিনুর জামিন করিয়ে নেয়। মানে সিনু যে রবীন্দ্রের হাত কেড়েছে এটা না কেউ স্বীকার করবে, আর না রবীন্দ্রকে কেস করতে দিবে গাজু। এসব কিছু হয়েছে মিনিস্টারের জন্য, তাই দুজন খুব রেগে মেগে যায়। কিন্তু মিনিস্টার ছিল সেদিন জন্মদিন, দুজনকে খুব সুন্দর করে বসিয়ে নেয়। তারপর টাকার অ্যামাউন্ট বাড়িয়ে
অফারটা আবার দেয়। গজপতির যে মনমনি আছে এটা তো আর ভারদা জানে না। সে মিনিস্টারকে হুমকি ধমকি দিয়ে সব একাকার করে ফেলে। মাঝে পার হয় কয়েকদিন। গজপতি টেনশনে ভাটায় বসে ডাবের পানি খাচ্ছিল। ভারদা সেখানে আসে। কিরে, তোকে ফোনে পাচ্ছি না, সে কখন বসেছিস এসব নিয়ে, চল বাড়ি যাব। না, সে যাবে না, আরও খাবে। ভারদা সিনুকে জিগায়, কিরে কি হয়েছে? সিনু বলতে চায় না। গজপতি বলতে বললে তখন সে বলে দেয় যে টাকা পয়সা নিয়ে ভাই খুব পেরেশানির মাঝে আছে, কি করবে বুঝতে পারছিল না। তখন নাগরাজ মন্দিরের জমির কাগজ চেয়ে ভাইয়ের সঙ্গে মোটা অঙ্কের একটা টাকা ডিল করে। ভাইয়া পূজার দিনে ওই কাগজ নাগরাজকে দেওয়ার প্ল্যান করে, কিন্তু তুমি মাঝখানে এসে সব গড়বড় করে দাও। পরে মিনিস্টারের কাছে গিয়ে তুমি যে হুমকি দিয়েছো এই জন্য তার ডিলটা নষ্ট হয়ে গেছে, তাই বসে খাচ্ছে। ভারদা বলে, তোর টাকা লাগবে তাই বলে মন্দিরের জমি তাদের কাছে দিয়ে দিবি? আচ্ছা, তো টাকা লাগবে না, ঠিক আছে আমি দিচ্ছি। গজপতি রেগে যায়, এই কি ভেবেছিস তুই নিজেকে? সবসময় তুই দিবি আর আমাকে হাত পেতে নিতে হবে? জমিদারের ঘরে জন্ম নিয়ে ফাঁকা পকেটে ঘুরে বেড়ানো বুঝিস? নীলিমা, যাকে এত স্বপ্ন দেখে আমি বিয়ে করে এনেছিলাম, সে কতটা কষ্ট আছে জানিস? বইয়ের বাহানা দিয়ে আর কত রে ভাই, এটা তো বিরক্ত লাগছে। মূল কথা হলো তার টাকার দরকার, এই জন্য সে জমির কাগজ মিনিস্টারকে দিয়ে দিবে, এটাই ফাইনাল। ভারদা বলে, সে বেঁচে থাকতে মন্দিরে কেউ কখনো হাত দিতে পারবে না। গজপতি বলে, সে ছাড়বে না। এটা নিয়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়, আর মাঝে হিরো আলম হয়ে সিনু দাঁড়িয়ে। সে তাদের আলাদা করে দেয়, দুজন রাগ বাগ করে যার যার মনে চলে যায়। টাকা, সব টাকার খেল বাবু ভাইয়া। বাড়ি এসে ভারদা পূর্ণিমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করলে পূর্ণিমা বলে কাগজ গজপতিকে দিয়ে দিতে, কারণ সে তাকে ভাইয়ার মতো দেখে আর তার তো টাকার দরকার। ভারদা রাজি হয় না, কারণ এতে মন্দিরের সমস্যা হবে। ওদিকে গজপতি মিনিস্টারকে ফোন করে বলে, কাগজ আমি আনছি, টাকা রেডি করে রাখিস। পরের দিন গ্রাম থেকে একটু সাইডে একটা ফরেস্ট রিসোর্টে গজপতি তার লোকদের নিয়ে আসে। সিনুকেও নিয়ে আসে। সিনুকে আলাদা একটা রুমে রেখে একটু পর গজপতি তার সব লোকদের জমা করে সবার ফোন নিয়ে একজনের কাছে রেখে দেয়। নাগরাজ বুঝতে পারছে না তার প্ল্যান কি। গজপতি বলে, উমুক বাগানের ভিতরে যাব, চলো। সবাইকে নিয়ে বাগানের ভিতরে আসে। নতুন নাম্বার চেয়েছিল গজপতি, নাগরাজ ব্যবস্থা করে দেয়। গজপতি ফোন দেয় ভারদাকে। হ্যালো বলার সঙ্গে ভারদা বুঝতে পারে, সেই কখন থেকে ফোন দিচ্ছি, ধরছিস না কেন? কাল রাতে একটু বেশি বেশি হয়ে গেছে। গজপতি বলে, হ্যাঁ আমি এই জন্যই ফোন দিয়েছি। ভারদা জিজ্ঞে, তুই কই? গজপতি বলে, উমুক বাগানে। ভারদা বলে, থাক আমি আসছি। গজপতি নাগরাজকে বলে, ও আসছে। কিছু আন্দাজ করতে পারছেন আপনারা? একটু পর সিনু সেখানে আসে। কিরে, তুই এখানে কি করে? সিনু বলে, সে উপর থেকে তাদের কথা সব শুনেছিল। গজপতি বলে, ঠিক আছে এসেছিস তো যা, তোর কাজ কর। সিনু গিয়ে হান্ডির ঢাকনা উঠাই দেখতে থাকে এখানে কি রান্না হচ্ছে, বাট কিছু নেই। এক হান্ডির মাঝে তো অনেকগুলো হাতিয়ার। সিনু হয়তো আন্দাজ করতে পারছিল, বাট পুরোটা না। ভারদা কাছাকাছি আসছে তো কাল রাতে পূর্ণিমা খুব রিকোয়েস্ট করে ভারদাকে রাজি করায় কাগজ গজপতিকে দিতে। সেটা দেওয়ার জন্যই সে ভারদার কাছে আসছে। গজপতি আবার ফোন করে, কিরে কই? ভারদা বলে, এই তো কাছাকাছি এসেছে, কাগজও আনছি খাড়া। মাথা মোটা যাচ্ছে, শোনে, কিছু ভাবে না। কিছুক্ষণ পর ভারদা আসে। সিনু ভাবেনি ভারদাও এখানে আসবে, সেও এগিয়ে যায়। ভারদা বলে, তুই এখানে কি করছিস? এসব লোককে? গজপতি বলে, এসেছিলাম একটা কাজ, এরা আমাদেরই লোক। ভারদা বলে, বাহ, তাহলে তো আবার জমিদার হয়ে গেছিস মনে হচ্ছে। তার ফোন বেজে ওঠে। পূর্ণিমা ফোন করেছে, জিজ্ঞেস করছে তাদের মন ধরাধরি ঠিক হলো কিনা। ভারদা বলে, না ঠিক হওয়া অবধি কি তুমি ছাড়বে? ফোন সিনুকে দিতে বলে, হ্যাঁ দিদি। সিনু, গজপতি ভাইয়ের জন্য তার পছন্দের খাবার রান্না করেছি, এসে নিয়ে যা। সিনু বলে, দিদি এখন তো আমরা একটু দূরে। ভারদা জিজ্ঞাসা, কি হয়েছে? সিনু বলে, গজপতি ভাইয়ের জন্য দিদি রান্না করেছে। ভারদা বলে, আচ্ছা তুই যা, গিয়ে খাবার নিয়ে আয়। সিনুর ইচ্ছে করছিল না যেতে, কিন্তু গজপতিও যেতে বলে, কি আর করার। বাইক ঘুরে নিচ্ছে। ভারদা গজপতিকে বলছে, কাগজ মিনিস্টারকে দিয়ে আমার ভাগের টাকাও তুই নিয়ে গ্রামে হসপিটাল স্কুল বানা তোর নামে। আমি চাই তোর নাম শুনে সবাই যেন সম্মানে দাঁড়িয়ে যায়। সিনু চলে যায়। ক্যামেরা জুম আউট করে বাগানটা ওপর থেকে দেখি। আবার যখন ভিতরে নিয়ে আসে আমরা দেখি ভারদা গজপতিকে ঢিসুম দিল। কি ব্যাপার? একটু আগে না সে কাগজ দিতে চাইলো, পরে জানা যাবে। আগে মারামারি দেখুন। নাগরাজ তার লোকদের অর্ডার দেয়, শকুনের দল তেরে আসে। বাট ভারদা তো সাধারণ কোনো ক্যারেক্টার না, কেলাই। সিনু বাড়িতে পৌঁছে তাড়াতাড়ি খাবার দিতে বলে, দিদি তাকে খেয়ে তারপর নিয়ে যেতে বলে। মারামারির এক সময় নাগরাজ পেছন থেকে ভারদাকে মারে, বাট এত সহজে তো কিছু হচ্ছে না। মারতে মারতে আবার রবীন্দ্র হাতে চাকু খায়। সিনু খাবার নিয়ে রওনা দেয়। এদিকে ভারদা সবাইকে মারছে। গজপতিকে সিরিয়াসলি নেয়নি, কারণ যাই হোক না কেন সে তো তাকে আর মারবে না, কিন্তু পেরেকটা কাঠে সেই মারে। ভারদা যখন দেখলো সিনু মেরেছে, পেরেক খেয়ে যতটা কষ্ট পাচ্ছিল তার থেকে বেশি আঘাত পায়। চুপচাপ, একটা কথাও বলে না, নিস্তেজ হয়ে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে মাটিতে ঢলে পড়ে। ক্যামেরা তাকে ফোকাস করে রেখে আলো নিভে দিয়ে একটু পর চালু করলে আমরা দেখি সিনু চলে এসেছে। বাগানে আর কেউ নেই, সবাই চলে গেছে। ভারদার গাড়ি এখানেই রয়েছে, কিন্তু কোনো লোক নেই। সে খুঁজে মুজে যখন পায় না, একটু ভয় পেয়ে যায়। এখানে বসে ভাবছে তারা কই যেতে পারে বা কি হতে পারে। উপর থেকে একটা ফোঁটা রক্ত কপালে এসে পড়ে। ব্যাস, উপরের দিকে তাকালে সিনুর হুঁশ উড়ে যায়। চিল্লাই ওঠে, ভাইয়া। একটু পর গ্রামের লোকজন ছুটে আসে। বডি নামানো হয়েছে, সবাই কান্নাকাটি করছে। সিনু দেখে পূর্ণিমা বাচ্চাদের নিয়ে আসছে, ভ্যানেলাও সঙ্গে রয়েছে। সে গিয়ে তাদের থামায়, দিদি সামনে যেও না, তুমি দেখতে পারবে না। পূর্ণিমা কাঁদতে কাঁদতে জিগায়, বল ওইটা ভারদা না, বল। জোর করে চলে যায়। সিনু বাচ্চাদের থামায়। পূর্ণিমা বডি দেখে ভেঙে পড়ে।
একটু পর পুলিশ এসে বডি নিয়ে যায়, শেষ কাজও হয়ে যায়। পূর্ণিমা একেবারে চুপ হয়ে গেছে, মানে সে আর ভাবতে পারছে না কিছু। ভ্যানেলা যতটা পারে বাচ্চাদের সামলাচ্ছে, এই পরিবারের সুখ কেড়ে নিয়ে ওদিকে গজপতি নতুন গাড়ি নিয়ে নিয়েছে। নীলিমা খুব খুশি। এবার ডক্টরের কাছে গেলে ডক্টর বলে বেবি কনসেপ্ট হয়েছে। এতদিন হলো না, যে টাকা পেলো বেবিও আসতে চলেছে। বাহ, এমন কপাল না হলে হয়। পূর্ণিমার জাস্ট কেঁদে কেঁদে দিন যাচ্ছে। কতটা হ্যাপি ছিল তারা মনে পড়তে থাকে। তার কথা মতো কাগজ দিতে গিয়ে সে বিপদে পড়লো। যখন সে ফোন দিয়েছিল তখন তো গজপতি সামনে ছিল। ভারদা তো তাকে বলেছিল থানায় যায় খোঁজ নিতে। পুলিশ বলে তারা অপরাধীদের ধরেছে। কে? ওই যে ওরা মেরেছে। পূর্ণিমা বলে না, এরা তো না, গজপতি মেরেছে। কোনো প্রমাণ আছে? তা তো নেই। সিআই একে বের করে দিয়ে পূর্ণিমাকে ভালো করে বলে, দেখুন আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু এখানে এসব বলে লাভ হবে না। আপনি বলছেন গজপতি মেরেছে, আর গজপতি বলছে শেষ সময় সে অন্য জায়গায় ছিল, তার কাছে প্রমাণও আছে। গজপতি আপনার হাজব্যান্ডের সঙ্গে ওই সময় বাগানে ছিল, কেউ স্বীকারোক্তি দিলে বাকিটা আমি দেখে নিব। পূর্ণিমা বলে ঠিক আছে স্যার, আপনি খান, আমি আসছি বলে সে গিয়ে সিনুকে নিয়ে আসে। সিনুকে বলতে বলে সত্যিটা। সিনু কি বলবে, কার পক্ষ নিবে? সে গজপতির কথাই বলে যে সেই সময় গজপতি অমুক জায়গাতে ছিল, আম বাগানে ছিলই না। সিনুর কথাটা পূর্ণিমার ভরসা ভেঙে দেয়, মনটা টুকরো টুকরো করে দেয়। তার খুব কষ্ট লাগে। চুপচাপ সে সেখান থেকে বের হয়ে যায়। সিনু পিছিয়ে এসে যেই ডাক দেয় দিদি, একটা থাপ্পড় মারে। এখন কি বলবি? নিজের ভাইদের থেকে তোদের আমি বেশি ভালোবেসেছিলাম। গজপতির কথা ছাড়, তুই তো জানতি না, পুলিশের কাছে স্বীকার করলি না, একবার মনেও হলো না বাচ্চাদের কথা। রাগ করে সে চলে যায়। তো সিনু আসলে কেন সত্যটা বলল না? কারণ গত রাতেই গুইসাপ তাকে ডেকে কেঁদে কেঁদে বলে সে ভারদাকে বাঁচাতে পারেনি। তার চোখের সামনে ওরা ভারদাকে মেরেছে। সে মুখ দেখাতে পারছে না পূর্ণিমাকে। বন্ধুর কষ্ট ভুলতে না পারতেই এতদিন পর আবার খুশির খবর, তার বউ প্রেগনেন্ট। সিনু খুব খুশি হয়, যাক ভাইয়ের আশা পূর্ণ হলো। গজপতি বলে এখন যদি আমার কিছু হয় বাচ্চার কি হবে? তাই তোকে আমার কথা রাখতে হবে। পূর্ণিমা বা যে কেউ যদি জিগাই সে সময় আমি কই ছিলাম, তাহলে সেটাই বলবে যেটা আমি পুলিশকে বলেছিলাম। এক ভোদাইয়ের ওভার অ্যাক্টিংয়ে আর এক ছাগল গলে যায়। জি ভাই, তুমি যা বলবে তাই হবে। এই জন্য সে পুলিশকে সত্যটা বলল না। পূর্ণিমা তো রাগ করে সিনুর সঙ্গে কথা বলছে না, কিন্তু সিনু পিছে পিছে তাদের খেয়াল রাখছে। ভাটাতে কাজ করছিল, ভ্যানেলা তার সামন দিয়ে যায়, কথা বলে না। সিনু এগিয়ে গেলে সে তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় যে লোকটা ছায়ার মতো পাশে থেকে পরিবারের একজন মেনে নিয়ে তোমার দেখাশোনা করলো, তার সঙ্গে তুমি যদি এমন করতে পারো তাহলে আমার সঙ্গে করতে কতক্ষণ? মানে গজপতি অন্যায় করেছে, সে কেন তার পক্ষ নিয়ে থানায় সত্যিটা বললো না, তাই সে রেগে আছে। এর কয়েকদিন পর সিনু এদের সামনে আসে। দুজনেই তো রাগ করে সিনুর সঙ্গে কথা বলছে না। সিনু পূর্ণিমাকে বলে, দিদি তেজা কি করেছে জানো? পূর্ণিমা সিনুকে ধরে, এ আমার ছেলে কই কই কি করেছে ও? সিনু বলে, দিদি আজ তেজা গজপতিকে মারতে গেছিল। আমি ওখানে না থাকলে কি হতো তুমি বুঝতে পারছো? গজপতি জেনে গেছিল তেজার আসার ব্যাপারে। আমি ওকে সেখান থেকে নিয়ে পালাই। গজপতি তার শালাকে বলে দায়িত্বে যে এসেছিল। রবীন্দ্র আবার নাগরাজকে বলে, সে আমাদের রাস্তার মাঝে দেখতে পেয়ে হামলা করে। আমি নাগরাজকে বোঝানোর ট্রাই করি সে বাচ্চা ওকে ছেড়ে দে, কিন্তু নাগরাজ আমার কথা শোনেই না। সে পূর্ণিমা কান্না শুরু করে, মেরে দিয়েছে, আমার ছেলেটাকেও মেরেছে। সিনু চোখ বড় করে তাকায় আর দেখায় যে হোমন্দির পুত্রে সে ধরে পাটকে দিয়েছে। ইচ্ছে মতো কেলিয়ে দড়ি গলায় বাঁধে আর বলতে থাকে, তোর জন্য সব হয়েছে, না তুই মাঝে আসতি আর না এসব হতো, তোর বাঁচার কোনো অধিকার নেই বলে তাকে ঝুলিয়ে দেয়। পূর্ণিমা জিগাইতে যা কই, সিনু বলে ও ঠিক আছে, কিন্তু তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও, এখানে থাকা সেফ হবে না। পূর্ণিমা কথা মানে না। কেন? এই গ্রাম কি আমার না? গায়ের জোর দিয়ে চলে যায়। রাতে বাসায় ফিরলে গজপতি সিনুকে বলে, নাগরাজ মরেছে, আমাদের একটু সাবধান থাকতে হবে। গজপতি এখন জমিদার হয়ে গেছে, নেতার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তার এখন সবকিছু হয়েছে, ভাবসাবি আলাদা। নাগরাজের মৃত্যুতে তো সবাই এসেছে। সিনু সবাইকে দেখে মাথা ফেটে যাচ্ছে রাগে, কিন্তু কিছু করতে পারছে না, বলতে পারছে না। ওদিকে পূর্ণিমার অবস্থা কেমন হবে বুঝতেই তো পারছেন। কিছুদিন পার হলে গুরু থানা থেকে ফোন করে গজপতিকে বলে সিনু থানায় সারেন্ডার করেছে নাগরাজকে চুবানোর অপরাধে। গজপতি থানায় আসে, স্যার ও কেন নাগরাজকে মারবে, ছেড়ে দিন ওকে। সিআই বলে, সেই কথা ওকে বলতে বলো, আমরা কি ওকে ধরে এনেছি? গজপতি সিনুকে বলতে বলে, বল তুই কিছু করিসনি? সিনু বলে, না ভাই আমিই করেছি। কি করব? ওকে দেখলে আমার রক্ত মাথায় উঠে যায়। তোমার সামনে ও বারদা ভাইকে মেরেছে, তুমি ছেড়ে দিলে কেন? তেজা ছোট বাচ্চা, ও কি বোঝে? ওকে মারতে এসেছে, কি করবো বলো? মেরে দিয়েছি। বাইরে থাকলে আমি আবার কাউকে মারবো, তাই এখানে এসেছি। গজপতির ফোন আসে, নীলিমা ফোন করেছে, বলছে আমার ভাইকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা খুব টেনশন করছে, দেখো না। শালা স্বার্থপর মহিলা। গোলামা বলে, আমি দেখছি। চিন্তা করছে তার শালার কি হতে পারে, কোথায় যেতে পারে, মাথায় আসে। সিনুও তো তার দিকে তাকায়, আর সিনু বুঝাই সেই তার শালাকে কেলিয়েছে। কারণ সে তেজাকে মারার প্ল্যান করেছিল, যেটা তার বউ সিনুকে ফোন করে বলে দিয়েছিল। রবীন্দ্রার লোকেরা তেজাকে ধরার চেষ্টা করলে সিনু সেখানে গিয়ে সবাইকে সাইজ মাইজ করে, আর সবার সঙ্গে টুন্ডাকেও লাঙ্গুলের মজা চা খায়। সব শুনে তো এখানকার সবাই অবাক, এ কি করেছে? গজপতি জিগাই, কেন কইলি এসব? সিনু বলে, কি করব, মামা যে হই ওর। মানে তেজা তো সিনুকে নিজের মামার মতো দেখেছে, সেও তাকে ভাগ্নের মতোই ভালোবেসেছে, তাকে কেউ মারতে এলে সে কি করে চুপ থাকবে? গজপতি চোখ বড় করে তাকিয়ে থেকে বাহিরে আসে। তার কুত্তা বলে, ভাই এ বেঁচে থাকলে তোমার প্রবলেম বাড়বে।
তুমি বাস হুকুম দাও, শালাকে এনকাউন্টারে শেষ করে দিই। গজপতি হুকুম দেয়। পরে সিআই পূর্ণিমাকে বোঝায় যে তার এখানে থাকার চাইতে অন্য শহরে গিয়ে থাকা ভালো, এখানে থাকলে বাচ্চাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, যা নিয়ে পরে তাকে আফসোস করতে হবে। সিনু যা বলেছে তাই করো, এতে ওর বলিদানটা বৃথা যাবে না। পূর্ণিমা এবার বোঝে আর সিনুর সঙ্গে ভালো করে কথাও বলে। সিনুতে যাকে বুঝায় প্রতিশোধের ব্যাপারে না ভেবে সে যেন মন দিয়ে পড়াশোনা করে তার মায়ের খেয়াল রাখে। ভ্যানেলাকে বলে, ভ্যানেলা যদি বের হতে না পারি মনে রেখো কেউ তোমায় অনেক ভালোবাসতো। ওদিকে রবীন্দ্রের কাজ শেষ করে ফিমেল ডাইনোসর গাধাকে বলে, ছাই শুকানোর আগে আগে ওর লাশ আমি দেখতে চাই। মাথা মোটা তাতেই সাই দিচ্ছে। পরের দিন মিনিস্টার ফোন করে সিআইকে বলে সিনুকে মারতে। সিআই না করে দেয়, কারণ সে তো কোনো ভাড়াটিয়া কখনো না। থানায় এসে দেখে সিনু সেলে নেই। জিজ্ঞেস করলে সুন্দর বলে, স্যার গুরু স্যার মেডিকেলের কথা বলে সিনুকে নিয়ে গেল। সিআই বুঝতে পারে কোনো ঝামেলা হতে পারে, তাই সেও পিছে পিছে যায়। এখানে এসে দেখে অটো উল্টে গেছে। গুরু ব্যথা পেয়েছে, সিনু কোথায় পালিয়েছে। সিআই বলে সে নিজের থেকে ধরা দিল, সে কেন পালাবে? গুরু বলে, আমি কি জানি স্যার। সিন ভাটায় মাথা মোটার কাছে আসে, তার লোক দৌড়ে এসে খবর দেয় সিনু জেল থেকে পালিয়েছে। গাদা হয়তো বুঝতে পারছে সিনু এখানে আসবে, একটু পর সে চলে আসে। গাজরও এগিয়ে যায়। সিনু বলে, কেউ যত বড়ই ক্ষমতাবান বা বুদ্ধিমান হোক না কেন ভাইয়া, অন্যায় করলে শাস্তি পেতে হবেই। তুমি নিজের স্বার্থের জন্য যা করেছো তার জন্য তো তোমারও শাস্তি পেতে হবে, তাই না? বলে চোখ বড় করে চেয়ে থাকে। আর ছোট্ট একটা টুইস্ট আমাদের এখানে দেখায় যে সে যখন সেলে ছিল তার সঙ্গে রাঘুও ছিল। চিনতে পেরেছেন? ওই যে গজপতির জায়গায় থাপ্পড় মেরেছিল, তারপর থেকে সে সুযোগে ছিল কখন গজপতির থেকে বদলা নেবে। তো রাঘু সিনুকে বলে, কিরে খুব তো বড় বড় কথা বলিস, ন্যায়ের জন্য লড়াই করতে পারিস, তাহলে নিজের হাতে যে দাদিমাকে মেরেছিলে তার কি হবে? সিনু তো আকাশ থেকে বলল, কি বলছিস বে? রঘু বলে, সত্যি বলছি। গজপতি খেলে অনেকগুলো টাকা হারিয়েছে, সেই ঋণ শোধ করতে দাদিকে না বলে মন্দিরের গয়না বন্ধক রাখে। জানতে পেরে দাদি তার উপর খুব রেগে যায়, হুমকি দেয় বরদাকে সব বলে দিবে। গজপতি দাদিকে উল্টো ধমক দেয়, সে যদি বরদাকে কিছু বলে তার খবর আছে। রাতে আমার সঙ্গে বসে আমাকে বোকা বানাতে কাহিনী শোনাতে থাকে যে দাদি যদি বরদাকে সব বলে দেয় তার থেকে পুরো গ্রাম জেনে যাবে, তার মান সম্মান চলে যাবে। সে তো সব সহ্য করে নিবে, কিন্তু নীলিমার কি হবে? বেচারি কষ্ট পাবে, আর ও কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো। আরে ইয়ার, আবার বউ। অরিজিনাল সিন আর ভয়েস শুনলে যখন যখন এ আপনার সামনে আসবে আপনার এতটা রাগ উঠবে, আপনার মন চাইবে শালাকে ধরে কানে চিমটা লাগিয়ে টানি। শালা বোধহয় গুইসাপের কাজিন, থেবরা বাগুন, ইচ্ছাধারী নাগ। তো হুদাই কান্নাকাটি করে সে রাঘুকে দিয়ে তার দাদির খাবারে বিষ মিশিয়ে দেয়, যেটা সিনু দাদিকে খাইয়ে দেয়, আর সেই জন্য দাদি মারা যায়। রাঘু বলছে, আমার কাছে গজপতির সেই রাতের ভিডিও ছিল, আমি সেদিন বরদাকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার কথা গায়ে না লাগিয়ে চলে যায়। পরে আমি ওকে ওই ভিডিও পাঠিয়ে দিই, আর সেই ভিডিও দেখেই বরদা সেদিন রেগে গেছিল যে তোকে জমির কাগজ দিয়ে কি হবে, তুই যা করেছিস তা মাফ করার যোগ্য নয়, তাই সে শুটটা মেরেছিল সেদিন। রাঘু বলে, বরদাকে গজপতি মেরেছে বে, তুই জানিস না, এই জন্য সিনু জেল থেকে পালিয়ে এখানে এসেছে। সিনু বলে, ভাইয়া এতটা স্বার্থপর তুমি কি করে হতে পারলে? যে বন্ধুর জন্য জান দিতে পারতে তার জান তুমিই নিয়ে নিলে। যে দাদি মায়ের মতো আমাদের আগলে রাখলো তার কথা একবারও মনে পড়লো না তোমার? মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে? ছি, যা হয়েছে হয়েছে, চলো স্যারেন্ডার করো। গাদা এখন জমিদার হয়ে গেছে, তার তো ইগো বেশি, সে তার লোকদের ইশারা করে, শুরু হয় হাডুডু খেল। তো যখন মশাদের দিয়ে হচ্ছিল না, হাতি যায়। সিনু তাকে মারতে চায় না, বারবার বোঝানোর চেষ্টা করে, ভাইয়া স্যারেন্ডার করো, কিন্তু মাথা ভরা যার গোবর সে কি রাখবে মনের খবর। সিনুকে মারতে থাকে। পরে যখন সিনুকে একটা চটকানা মারে, সিনু এসে মন্দিরের এখানে পড়ে, রং দিয়ে লাল হয়ে যায়। সবাই তাকে ধরতে আসে, কিন্তু তারাই ছিটকে ছিটকে পড়ে, মানে তার মাঝে দেবী এসে গেছে। ব্যাস উড়ে দূরে সবাইকে চটকায়, তারপর ত্রিশূর মেরে গজপতির ঘ বানিয়ে দেয়। মৃত্যু সামনে এলে নাকি মানুষ তার পাপ কাজ দেখতে পায়, গজাও সেগুলো দেখছে। ত্রিশূর টান দিয়ে ফেলে দিলে রক্ত চটকে সিনুর মুখে যায়, আর তার হুঁশ ফিরে আসে। ভাইয়া, সিনু বলে, কর্মের ফল আমি পাচ্ছি রে, সমস্যা নেই। তোর কাছে একটাই অনুরোধ, আমার ছেলে আর বরদার ছেলেদের মাঝে যেন কখনো রেস্ট না লেগে থাকে, তারা যেন আমাদের মতো বন্ধু হয়ে থাকে। বলে সে টাটা গুড বাই দিয়ে চলে যায়, আর স্ক্রিনের আলো নেভে গিয়ে সিন বর্তমানে নিয়ে আসে। সিআই পার্থ রিজাইন দিতে এই সব কাহিনী লিখে নিয়ে গেছে, যেখানে এক পাতায় ডিএসপির নামও বলা আছে, কারণ সে ফোন করে মিনিস্টারের হেল্প করেছে বলেই তো এই ঝামেলাগুলো শুরু হয়েছে। সিনু লাস্ট ফিনিশিং, মিনিস্টারকেও সাইজ করে জমির কাগজ নিয়ে নেয়। নিরুপায় হয়ে ডিএসপি পার্থ তার রিজাইনও অ্যাকসেপ্ট করে। এরপর আমরা দেখি সিআই সিনুকে ছেড়ে দিল, মানে তার বিরুদ্ধে কোনো কেস ফাইল করেনি। সিনু ভ্যানেলার কাছে যায়, ক্যামেরা দুজনকে ফলো করে রাখে, আর মুভিটা এখানেই শেষ করে দেয়। উফ, বাপ রে, মনে হচ্ছে বেঁচে গেলাম। তো ব্যাপারটা হলো, আমরা যেহেতু মানুষ, তাই মানুষের সঙ্গেই সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক, তাই না? দয়া, মায়া, ভালোবাসা সব কিছুর বিনিময়েই তো একটা সম্পর্ক হয়। কিন্তু আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বাবা মার সম্পর্ক ব্যতীত দুনিয়াতে যত রকম সম্পর্ক রয়েছে, সব সম্পর্কের বেলায় কয়েকটা ব্যাপার বুঝে শুনে তার ফিলিংস আপনাকে প্রকাশ করতে হবে। মানে হলো, আপনি যদি কোনো ব্যক্তিকে খুব বেশি ভালোবাসেন, কারো প্রতি বেশি উইক হয়ে যান, তাহলে কিছু সময় সম্পর্কের কথা ভুলে জাস্ট ব্যক্তির ব্যাপারে কিছু কিছু বিষয় লক্ষ্য রেখে সামনে এগোতে হবে। কি কি বিষয়? যেমন কমন সেন্স, এটা না থাকলে আপনাকে বারবার লজ্জায় পড়তে হবে।
মাথা মোটা কিনা, যদি হয় এমন মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। সে যে আপনার মনের ভাব বা ইশারা বুঝে নিবে এর অপেক্ষায় কখনো থাকবেন না, এক্সপেকটেশন জিরো রাখবেন। বদমেজাজে কিনা, যদি হয় তাহলে তার থেকে দূরত্ব বজায় রেখে সম্পর্ক রাখবেন, তা না হলে জ্বলতে হবে। সবসময় সিরিয়াস, যদি ব্যক্তিটা এমন হয় আপনার মুখের হাসি উড়ে যাবে। অন্যের ডিসিশন, অন্যের পরামর্শ নিয়ে সবসময় সব কাজ করে, যদি এমন হয় সাবধান থাকতে হবে, কারণ আপনার কাজের সময় আপনি তাকে পাশে পাবেন না। এমন আরও কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে কোনো সম্পর্কের মাঝে। মূর্খ, মাথা মোটা, বদমেজাজি, বেশি আত্মসম্মান বোধ নিয়ে চলা মানুষদের দ্বারা কখনো রাজত্ব বা নেতৃত্ব হয় না। এমন মানুষের আন্ডারে কাজ করা, সম্পর্কে থাকা, আত্মীয়তায় থাকা মানে নিজের পাছায় নিজে চিমটি কাটা। আর হ্যাঁ, কারো ভক্ত হন সমস্যা নেই, কিন্তু অন্ধভক্ত হওয়া যাবে না। ভক্তি যদি অন্ধের মতো হয় তাহলে যার ভক্তি করবেন সেই আপনার পেছনটা সদরঘাট বানিয়ে দিয়ে চলে যাবে, আপনি টেরই পাবেন না। আচ্ছা, তো ভিডিওর কোন পার্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।